আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন আমাদের 24 ঘন্টা আয়োজনে প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন স্টুডিওতে। শুরুতেই তাদের সাথে একটু পরিচিত হয়নি। ডান দিক থেকে শুরু করছি জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়কারী রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করছি সোহরাব ভাইকে দিয়েই। আজকে বিএনপির তারুণ্য সমাবেশ হয়েছে। ব্যাপক জনসমাগমের টার্গেট ছিল বিএনপির এবং সেটি তারা দেখিয়েছে। আমরা যেটি দেখলাম, পল্টন এলাকায় লোকে সয়লাভ ছিল এবং পুরো শহর জুড়েই আসলে যানজট ছিল। একটু আপনার কাছে জানতে চাইছি, যেটি তারেক রহমানের বক্তব্যে আজকে যেটি দেখা গেছে, তিনি বেশ জোর দিয়েই বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং পরে আবারও বলেছেন ডিসেম্বরেই নির্বাচন হবে। এটি কি বিএনপির কঠোর আলটিমেটাম কিনা এবং এই সরকার আসলে দাবি পূরণে বাধ্য হবে কিনা? পাশাপাশি একই সাথে প্রশ্নটি রেখে যেতে চাই যে সরকারও বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। সন্দেহের বীজটি কেন, আসলে সন্দেহ কেন দেখতে পাচ্ছে তাহলে ডিসেম্বরের মধ্যেই হবেন এরকম কোনো কিছু কিনা? ধন্যবাদ। আসলে অন্তর্বর্তী সরকার তো রাজনৈতিক দল তথা জনগণের আস্থা বিশ্বাসের উপর নির্ভর করেই দায়িত্ব নিয়েছেন এবং সেই দায়িত্ব পালন করার জন্য জনগণ তাদের এক ধরনের বৈধতা দিয়েছে। এখন সেই আস্থা বিশ্বাস যদি না থাকে, বিশ্বাসে কোথায় ভাঙন ধরেছে, কেন ধরেছে, প্রায় 10 মাস হতে যাচ্ছে, নিশ্চয়ই সরকারের পক্ষ থেকেও এর একটা বিচার বিশ্লেষণ করা উচিত, আত্মসমালোচনা করা উচিত। আমরা শুধু রাজনৈতিক দলগুলোর আত্মসমালোচনা চাইব, যারা ক্ষমতায় থাকবেন তারা আত্মসমালোচনা করবেন না বা তাদের ব্যর্থতা দেখতে চাইবেন না। মানে জননিরাপত্তা, আজকে কর্মদিবস, এই কর্মদিবসে প্রথমেই বলি, এখানে প্রিন্স ভাই আছেন, এটি যদি কর্মদিবসে না করে সাপ্তাহিক ছুটির দিন করতেন, তারা কিন্তু একসময় বলেছিলেন যে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেই বড় সমাবেশ হবে। কিন্তু জানি না কোন বাধ্যবাধকতার কারণে আজকের দিনটি বেছে নিতে হলো। মানুষের অবর্ণনীয় কষ্ট হয়েছে। তো যে রাজনৈতিক দলগুলো তো জনগণের কল্যাণের জন্যে, তাদের স্বার্থ সমুন্নত রাখার জন্যে, তাদের অভাব অভিযোগ কীভাবে পূরণ করা যায় এটি দেখার কথা। এবং একই দিনে জামাত ইসলাম সকালে শাহবাগে আরেকটি সমাবেশ করেছে এবং সেখানেও, সুতরাং এই দুটি সমাবেশকে কেন্দ্র করে পুরো ঢাকা প্রায় অচল। তা আমরা এই অচল তো চাই না, আমরা সচল জনজীবন চাই। আমরা সামনের দিকে এগোবে। এই 10 মাসেও একটা ঠিক হলো না নির্বাচন। 3টি নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বলেই গণ অভ্যুত্থান হয়েছে। ওই সরকারের দুঃশাসন, দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, রোষ ছিল। তো এখন যে সরকারটি এসেছে, যাদের প্রধান অঙ্গীকার নির্বাচন এবং সংস্কার, তাদের কাছে আবার নির্বাচনের দাবি তুলতে হচ্ছে কেন? তার মানে কোথাও না কোথাও একটা গোলমাল হয়েছে। এই গোলমালটা দূর করার দায়িত্ব সরকারের। আপনারা জানেন যে গত সপ্তাহে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এক ধরনের নানান সেনাপ্রধানের বক্তব্য, রাজনৈতিক দলগুলোর বক্তব্য, বিএনপির 48 ঘন্টার আলটিমেটাম, সব মিলিয়ে মানুষ কিন্তু খুবই উদ্বেগে ছিলেন। পরবর্তীকালে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার প্রধান রাজনৈতিক দলগুলোকে ডেকেছে এবং তাদের সাথে কথা বলেছে। কিন্তু কথা বলার পরেও আমরা দেখলাম যে মোটামুটি আগের অবস্থানেই, সরকারও আগের অবস্থানে, ডিসেম্বর না জুন, রাজনৈতিক দলগুলো এক ধরনের অনড় অবস্থানে। সুতরাং একটা অচল অবস্থা কিন্তু চলছে। এর মধ্যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেনাপ্রধানের পক্ষ থেকেও পরবর্তীকালে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আর যে বিষয়টি হচ্ছে যে আজকে এক ধরনের অবিশ্বাস থেকেই কিন্তু এই আলটিমেটাম যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে। এর আগে বিএনপির অন্যান্য নেতা বলেছেন, আজকে তারেক রহমান বললেন, এবং এটা তো সরকারকে একটা বার্তা দেওয়া। এখন অন্তর্বর্তী সরকারের সঙ্গে এই যে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি, এটি তো কোনো কাম্য ছিল না। অন্য বিষয়, জনগণের সমস্যার সমাধান কী করে করা হবে, নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে, আপনার জনজীবনের নিরাপত্তাহীনতা,
সন্ত্রাসী সুব্রত বাইন কিভাবে সে এই প্রকাশ্যে ছিলেন এবং একের পর এক হত্যাকাণ্ড, এবং সর্বশেষ দেখলাম যে হাতিরঝিলে যুবদল নেতার হত্যার সাথেও তার জড়িত, তার বাহিনীর সদস্যদের জড়িত থাকার অভিযোগ। এখন সরকার এসব দিকে মনোযোগ কতটা দিচ্ছে, জননিরাপত্তার দিক থেকে, প্রতিদিন তাদের সমস্যার সমাধানের দিক থেকে, আর কতটা এই রাজনৈতিক যে একটা ডামাডোল তৈরি হয়েছে এটি দূর করার ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন নিয়ে আপনি জানেন যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে। ওই নির্বাচন এটি কার অবস্থান সঠিক বা কার অবস্থান বেঠিক তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সেখানে আজকে প্রায় 10 দিন ধরে সেখানে জনসেবা বন্ধ। মানুষ সেখানে যে সিটি কর্পোরেশনে জন্ম নিবন্ধন, তারপর অন্যান্য অনেক কাজেই মানে সেখানে ছাড়পত্র নিতে হয়, এবং সেই ছাড়পত্র নেওয়ার জন্য দিনের পর দিন ঘুরছে এবং অফিসে তালা তখন কীভাবে করবে। তো সরকার আবার অনেক ক্ষেত্রে সরকার সমস্যা নিজেই ডেকে আনে। আপনি এনবিআর দেখলাম, তো এনবিআর একটা ভালো পদক্ষেপ সুপারিশ করা হয়েছে, কিন্তু সেটা যে বাস্তবায়ন করার ক্ষেত্রে তো তাদেরকে অংশীজনের সাথে আলাপ করতে হবে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও দেখা গেল আমরা জানি না যে কী কারণে 1979 সালের একটা অধ্যাদেশ সেটি আবার এখানে চালু করতে হলো। 8 দিনের মধ্যে যে কোনো কর্মচারীকে চাকরিচ্যুত করতে পারবে কোনো রকম কৈফিয়ত তলব না করে। আমি মনে করি যে নিবর্তনমূলক, এই সরকার তো নিবর্তনমূলক আইন করবে না, এটাই সরকারের কাছে প্রত্যাশা ছিল, এবং বিগত সরকার এসব আইন করেছে বলেই মানুষ ক্ষুব্ধ ছিল। সরকার তো জনগণের রাজনৈতিক দলগুলোর আস্থা তো অনেকটাই ফিকে হয়ে আসছে, জনগণের আস্থাও তাদের উপর কতটা আছে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। জি, একটু প্রিন্স ভাইয়ের কাছে যেতে চাই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পচন ধরেছে, এরা আওয়ামী লীগের চেয়েও বেশি ক্ষতি করছে। একটু আপনার কাছে জানতে চাইছি যে আওয়ামী লীগের থেকে আসলে এরা কি বেশি ক্ষতি করছে? তারা কি চাঁদাবাজি করছে কিনা, তারা কি গুম ক্রসফায়ার করছে কিনা, কিংবা তারা কি মিথ্যা মামলা গায়েবী মামলা দিচ্ছে কিনা? ধন্যবাদ আজকে এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকে শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা। আপনি প্রথমেই আমাকে যে আমাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব আজকে তারুণ্যের সমাবেশে যে বক্তব্য রেখেছে সেটা আমার কাছে জানতে চেয়েছেন, ব্যাখ্যাটা ওনার কাছ থেকে জানতে চাইলেই মনে হয় ভালো ছিল। তারপর যতটুকু বলি যে আপনি বলেছেন সরকার কি খারাপ কাজ করেছে 10 মাসে। 10 মাসে সবচেয়ে বেশি খারাপ যে কাজটা হয়েছে, যেখানে আইনের শাসন বা সুশাসন এখানে প্রতিষ্ঠিত হয় নাই, এবং সেখানে একটা মব জাস্টিস চলছে। মব জাস্টিসের নামে যে একটা বিশৃঙ্খলা অস্থিরতা চলছে, এটাকে তো প্রশমিত করা কিংবা এটাকে নিয়ন্ত্রণ করার তো কোনো উদ্যোগই নাই, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে বাতাস দেওয়া হচ্ছে। এবং এখানে কোর্টের যে মানে বার্তা বা কোর্টের যে রায় বা নির্দেশনা সেটা না মেনে এখানে একগুঁয়েমি করা হচ্ছে, যেটা কর্তৃত্ববাদের পরিচয় বহন করে। এবং যেটা একটু আগে সোহরাব ভাই বললেন যে এনবিআর কিংবা এই যে আপনার কি বলে এই সচিবালয়ে কর্মচারীদের যে আন্দোলন, সেখানে কথা নাই বার্তা নেই, অংশীজনদের সাথে কোনো আলোচনা নাই, রাজনৈতিক দলগুলোর সাথে কোনো মানে পরামর্শ নাই, হুটহাট করে আপনি দিয়ে দিচ্ছেন। এই সরকারের স্টেক হোল্ডার কারা? রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের নিবিড় সম্পর্ক স্থাপন করাটা সরকারের উচিত ছিল, যেটা আমরা ডে 1 থেকে বলে আসছি। সংস্কার প্রক্রিয়ার অংশ, আর প্রত্যেকটা বিষয়ে যদি রাজনৈতিক দলের সাথে আসলে আলোচনা করতে হয় তাহলে সরকার তাহলে আপনি যখন বিপদে পড়েন তখন আপনি রাজনৈতিক দলগুলোকে ডেকে আপনি পরামর্শ চাইবেন, তাহলে রাজনৈতিক দলগুলো কেন আপনাকে পরামর্শ দিবে? অবশ্যই বড় বিষয় তো নিশ্চয়ই রাজনৈতিক, হ্যাঁ, সেগুলো কোনো বড় বিষয় ছিল না, এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন কার্যক্ষেত্রে বাস্তবে সেটার কোনো প্রতিফলন দেখা যায়নি। যেমন ধরেন যখন ভারতের একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ভারতের মিডিয়াগুলিতে ব্যাপকভাবে যখন বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছিল, সার্বভৌমত্ব বিরোধী প্রচারণা চালানো হচ্ছিল, তখন সকল রাজনৈতিক দলগুলোকে 3 ঘন্টার নোটিশে আপনি একত্রিত করে বললেন, রাজনৈতিক দলগুলো পরামর্শ দিল, সেখানে আলোচনা হলো, সরকার একটি দিনক্ষণ ঠিক করে
জানাবে, সেই দিনে সকল রাজনৈতিক দল সাদা পতাকা নিয়ে রাস্তায় অবস্থান করবে, 2 ঘন্টা মানববন্ধন তৈরি করবে। কই, সেটা তো আমরা পরে দেখলাম না। এটা কি শুধুমাত্র আইওয়াসের জন্য কি ডাকা হয় নাই? রাজনৈতিক দলের নেতাদের কি অন্য কোনো কাজ নেই? এই যে আপনার ডাকা হয় শুধু এক কাপ চা খেয়ে কিছু গসিপ করে একটা ছবি তুলে আমরা চলে আসতেছি, তারপরে সরকারের কোনো পদক্ষেপ আছে? এই যে এইবার যে সরকার ডাকলো, আমরা যে গেলাম, আপনি জানেন তার 4 দিন আগে বিএনপি এই যে কিছু গুরুত্বপূর্ণ ইস্যু ছিল সেগুলো নিয়ে সরকারের সাথে আলোচনা করার জন্য 4 দিন আগে অতি জরুরি বার্তা দিয়ে বলেছে আমরা আজকেই বসতে চাই। 4 দিন কোনো আমন্ত্রণ নাই। হঠাৎ করে মানে যখন পদত্যাগের একটা আওয়াজ শুনলাম, বললো যে আসেন, আগামীকালকে আসেন। পরে দেখা গেল আমরা তো আগেই চেয়েছি, আমাদের আগে অন্য 2 রাজনৈতিক দল যাদের একটি নিবন্ধন নেই, আরেকটি রাজনৈতিক দল বিতর্কিত, তাদেরকে আগে টাইম দিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে আগেই ডাকা হয়েছে। তা গেলাম আমরা, সেখানে তো আমরা আমাদের বক্তব্য রাখলাম, বক্তব্য রেখে দেখা গেল আমরা যে গেলাম, আমরা যার পদত্যাগ চাইলাম তাকে সেখানে বসিয়ে রাখা হয়েছে প্রধান উপদেষ্টার পাশে। এটা কোন ধরনের সভ্যতা? এটা কি যা এখন একটা মানে একটা এমন একটা সিচুয়েশন মানে ইয়ে করা হচ্ছিল কিনা যে বিএনপি ওখান থেকে আলোচনা না করেই তাকে দেখে এখান থেকে উঠে চলে আসুক, আরেকটি পরিস্থিতি সৃষ্টি হবে। বিএনপি খুব বিচক্ষণতার পরিচয় দিয়েছে, সেখানে বসে আলোচনা করেছে এবং তার সামনেই তার পদত্যাগ চেয়ে এসছে। তো এখন এই যে কথাগুলো আপনি বললেন যে এইগুলোর তো কোনো আউটকাম নাই। এই যে বিএনপি একটা রাজনৈতিক দল, একটা অতি পুরাতন রাজনৈতিক দল, অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল, সরকারে ছিল, বিরোধী দলে ছিল, রাজপথেও ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, গুম খুনের শিকার হয়েছে। গত 15 বছরে আমাদের প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, 700-র উপরে গুম ছিল, প্রায় 2100-র উপরে নিহত হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে ওয়ার্ডের কর্মী পর্যন্ত নিপীড়িত হয়েছে। আমাদেরকে যদি এখন ওই বিতর্কিত রাজনৈতিক দল আর নব্য নিবন্ধনহীন রাজনৈতিক দলের সাথে একই পাল্লায় মাপা হয়, তখন কি বিএনপিকে উপেক্ষা বা অবজ্ঞা করা হচ্ছে এটা বলা কি অত্যুক্তি হবে? বিএনপির কোনো কথাই তো আমলে নেওয়া হচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের চেয়েও বেশি খারাপ করছে এটি বলা এক ধরনের আওয়ামী লীগের পক্ষে চলে যায়। দেখেন না, আপনি ভালো কি কাজটা করেছে গত 10 মাসে, সরকারের অর্জনটা কি? বিনিয়োগের কথা বলা হচ্ছে, কোন বিনিয়োগ এসেছে গত 10 মাসে? আস্থার জায়গাটা কোথায়? আপনার বরঞ্চ দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার মতো, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ করার জন্য আপনার মানবিক করিডোরের নামে আপনার বিষয়টি উত্থাপন করা হয়েছে। আপনার চট্টগ্রাম পোর্ট বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য আপনার দেওয়া হয়েছে, যেটা তাদের আওতার মধ্যে পড়ে না, তাদের কাজের মধ্যে পড়ে না। এই প্রসঙ্গে আসছি, আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসছি। এটা কি আপনার মানে তাদের কাজ নয়, খারাপ কাজ নয়? যে আমি এই প্রসঙ্গে আরো যদি বলেন আমি এক এক করে বলতে পারবো। যে আমি এই প্রসঙ্গে আপনার কাছে আবারও আসবে, একটু হাসনাত কারিম ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই যে মামলার কথা বলছিলেন প্রিন্স ভাই, সেই ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে প্রত্যাহারের জন্য সরকারকে প্রায় 16,000 মামলার একটা তালিকা দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী 1200, হেফাজতে ইসলাম 44টি মামলার তালিকা জমা দিয়েছে। মানে এর মাধ্যমে নতুন কোনো বাণিজ্যের সম্ভাবনা দেখেন কিনা, বা এই রাজনৈতিক মামলার নামে সাধারণ মামলা প্রত্যাহার হওয়ার কোনো আশঙ্কা রয়েছে কি? না, এটা ধরেন সবসময় থাকে, মানে ধরেন একটা ব্যাপক আকারে যখন ধরেন প্রচুর তো মামলা হয়েছে, যেটা বাইরে বললেন যে তাদের দলের বিরুদ্ধে এবং অন্যান্য দলের বিরুদ্ধে, আমাদের মতো দলের বিরুদ্ধে ধরেন এরকম মামলা, আমাদের লোকজন জেলে থাকতে হয়েছে। তো সেখানে যখন হাজার হাজার এরকম মামলা থাকে, প্রায় লক্ষাধিক মামলার হিসাব হয়, ইতিমধ্যেই ধরেন আপনি যেটা বলছেন যে 11,000-এর বেশি আজকে তারা ফরওয়ার্ড করেছে এগুলিকে বাতিল করার জন্য কিংবা খারিজ করার জন্য। তো তার মধ্যে যে একেবারেই কোনো মানে এরকম সাধারণ মামলা একদমই থাকবে না, এটা ধরেন আশা করা একটু বেশি আশা করা আমাদের মতো অবস্থায়। এখানে যেহেতু প্রশাসন থেকে লিস্টটা আসে, জেলা থেকে আসবে এবং এসে তাদের রিকমেন্ডেশনে এই পর্যন্ত যায়, এবং আপনি জানেন যে একজন উপদেষ্টার পক্ষে কিংবা তার আসলে কমিটির পক্ষে একদম স্ক্রুটিনি করে এটা থেকে বা আসলে কতটা রাজনৈতিক এবং কতটা রাজনৈতিক না খুবই মানে সুচারুরূপে পরীক্ষা করা এতটা সময় আসলে হয় না। তো সেই দিক থেকে আমার মনে হয় যে হতে পারে, কিন্তু ব্যাপক আকারে এটা হবে এরকম আমি মনে করি না। আমি মনে করি যে প্রধানত এরকম রাজনৈতিক হয়রানির যে মামলা এগুলি বাতিল হবে, তো তার সাথে এক্সেপশন হিসেবে কিছু মামলা যেতে পারে, সেটা কোনো বড় ব্যাপার হবে বলে আমার মনে হয় না। কোনো বড় বাণিজ্য যেটা বলছেন, ওরকম বাণিজ্যের এখন পর্যন্ত আমরা কোনো খবর আমাদের কানে আসে নাই। এখনকার প্রেক্ষাপটে নতুন করে যে মামলার বাণিজ্যের অভিযোগ আসছে,
এইখানে কতটা ভুয়া মামলা, কতটা গায়েবী মামলা হচ্ছে, বা এই কালচার যেটি বন্ধের আপনারা দাবি জানিয়ে আসছিলেন সেটি বন্ধ হয়েছে কি? না, সেটা তো হয় নাই। মানে প্রথমত ধরেন, আপনারাও জানেন, আমরাও জানি, সমস্ত সারা দেশের মানুষ জানে যে আগের মামলার প্র্যাকটিস কী ছিল, যে আপনার 5 জনের নামে মামলা করলো বা 15 জন আসামি, তার সাথে অজ্ঞাত হচ্ছে 500। একই ঘটনা এখন হচ্ছে আপনার ধরেন হয়তো, আর অথবা ধরেন এরকম ঢালাও একটা মামলা হয়তো 100, 200, 300, 400 আসামি হচ্ছে। এবং এই রকমের যে হচ্ছে, এটা দেখা যাবে যে ওই সময় মানে এই মামলাগুলিকে নর্মাল দণ্ডবিধির মামলা হিসেবে যদি আপনি দেখেন, তাহলে এটাকে আসলে বিচারই করতে পারবেন না। এগুলি তো একটা বিশেষ পরিস্থিতির মধ্যে হয়, যেরকম ধরেন মানবতা বিরোধী অপরাধ যখন হয়, কিংবা ধরেন এরকম ম্যাসিভ আকারে যখন খুন যখন হয়, তখন কি হয়, তখন আসলে যারা এটার সাথে যুক্ত থাকে, সুপিরিয়র কমান্ডার থেকে শুরু করে, কমান্ড থেকে শুরু করে যারা দায়ী থাকে, পার্টি ধরে কিংবা এইভাবে আসলে তাদেরকে দায়ী করে ওরকম একটা আইন করা হয়, এরকম একটা ব্যবস্থাই করা হয়, যে যাতে আসলে যারা সরাসরি যুক্ত, যারা আসলে সহায়তা করছে, যারা এই পরিস্থিতি তৈরি করছে, তাদেরকে যাতে মামলার মধ্যে আনা যায়। তো যেহেতু এই জিনিসগুলি সুনির্দিষ্টভাবে এখানে করা হয় নাই, সাধারণভাবে যেটা হয়েছে, বিভিন্ন অঞ্চলে কেউ কেউ ধরেন রাজনৈতিক কর্মী তার পাল্টা রাজনৈতিক প্রতিহিংসা থেকে কিছু করছে, কেউ কেউ ধরেন সুযোগ নেওয়ার জন্য কিছু করছে, কেউ কেউ সত্যি সত্যিই হয়তো কিছু করছে। কিন্তু এটা একটা ঢালাও যে কালচার ছিল আমাদের এখানে, সেই কালচারেরই এক্সটেনশন মনে হয়। এটা থেকে আমরা বেরোতে পারছি এটা বলা যাবে না। এখান থেকে এখনো পর্যন্ত একটা ব্যাপক আকারে ধরেন আসলে মামলাবাজি যেটাকে বলা হয়, সেটা হয়েছে। এবং এটা মামলার মেরিটকে অনেকাংশে ক্ষতিগ্রস্ত করবে, প্রকৃতপক্ষে দোষীদেরকে আসলে চিহ্নিত করার ক্ষেত্রে এবং তাদের বিচারের ক্ষেত্রে খুব প্রতিবন্ধকতা তৈরি করবে। এবং এটা তদন্ত করা, মামলা থেকে আসলে সত্যিকার অর্থে দায়ীদেরকে আসলে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে সঠিক প্রমাণ এগুলি জোগাড় করা, সেটা কিন্তু একটা বড় রকমের ঝামেলার মধ্যে পড়বে আসলে বাংলাদেশ। জি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আজকে যে শুরুতে সৌরভ ভাই বলছিলেন যে জামাত ইসলামেরও প্রোগ্রাম ছিল, এবং সেটি ছিল হচ্ছে, আমরা যেটি দেখলাম যে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন এটিএম আজহারুল ইসলাম, এবং তার গলায় রশির পরিবর্তে আজকে তিনি ফুলের মালা পরলেন। এটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইব। এছাড়া তিনি আরও একটু অভিযোগ করেছেন, এর আগে যাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে সেটি জুডিশিয়াল কিলিং ছিল বলে তিনি অভিযোগ করেছেন। এটি নিয়ে আপনার কাছে জানতে চাইব, তো তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। যেটি জানতে চাই জনাব হাসনাত কারিম, একটু আপনার কাছে জানতে চাই, মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় গলায় রশি ঝোলানোর পরিবর্তে ফুলের মালা পেয়েছে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, এবং তিনি অভিযোগ করেছেন এর আগে যাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে তারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার। একটু আপনার কাছ থেকে মন্তব্য জানতে চাইছি। প্রথমত হচ্ছে যে আজকে যেটা বিচার প্রক্রিয়া নিয়ে যেটা কথা, অভিযোগটা হচ্ছে যে এর আগে যারা বিচার করেছিলেন আসলে তারা যথাযথ বিচার করেন নাই। আজকে যারা বিচার করেছেন তারা যথাযথ ন্যায় বিচার করেছেন, এই তো। এখন আগে যারা বিচার করেছিলেন তাদের বিচারের অনিয়ম নিয়ে সারা দেশেই আসলে তৎকালীন বিচার বিভাগ নিয়ে এক ধরনের খুব বিক্ষোভ ছিল, এবং যারা আসলে এদের বিচার চাইতেন, আমরা সহ, আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই, কিন্তু আমরা একই সাথে আসলে বিচারের এক ধরনের ন্যায়পরায়ণতার জায়গাটা এটাকে নিশ্চিত করার কথা বলেছে। আজকে যখন তাদেরকে আসলে মুক্তি দেওয়া হচ্ছে এবং যখন বলা হচ্ছে যে আগের বিচারে ভুল ছিল, তখন কি পদ্ধতিতে হলো? আজকে কি উন্নততর কোনো পদ্ধতিতে আসলে বিচার হয়েছে? আজকে পর্যন্ত ধরেন যিনি এর আগে তাদের পক্ষের আইনজীবী ছিলেন, সে একই আইনজীবী আজকে তার মানে রাষ্ট্রপক্ষের হয়ে তার বিরুদ্ধে লড়েছেন। তাইলে যিনি একই দলের, একই আদর্শের, তার পক্ষে ছিলেন এবং তার বিপক্ষে আছেন, তাহলে আজকের বিচারটা কি আসলে ত্রুটিহীন হয়েছে? তার মানে হচ্ছে যে বিচার নিয়ে আমাদের যে সমস্যার মধ্যে আমরা ছিলাম, যে তখনও আসলে কারো না কারো নির্দেশে আসলে বিচার বিভাগ পরিচালিত হতো, এখনও কারো না কারো নির্দেশে আসলে বিচার বিভাগ পরিচালিত হচ্ছে, তার থেকে বিচার বিভাগ বেরোতে পারেনি। এর আগের যে ধরনের কাঠামো ছিল, এর আগে যেভাবে আসলে বিচার প্রক্রিয়া চলছে, আজকের বিচারও একই রকম হয়েছে। এইটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কথা, ধরেন একটা টেকনিক্যালিটিসের ভিতর দিয়ে
আমি একটা অভিযোগে অভিযুক্ত হইলাম, আপনি আমার অভিযোগটা আদালতে যথাযথভাবে প্রমাণ করতে পারলেন না, তাতে কি এটা প্রমাণ হয় যে আসলে আমি নির্দোষ? এটিএম আজহার রংপুরে যে ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন, তিনি যে আসলে ওইখানে বদর বাহিনী করার জন্য উদ্যোগ নিয়েছেন, তিনি যে আসলে বিভিন্ন রকমের নারী দর্শন থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত ছিলেন, এই যে ঐতিহাসিক বাস্তবতা, এটা আদালতের মাধ্যমে প্রমাণ না হইলে কি ওই ঐতিহাসিক বাস্তবতা ৭১ ভুল হয়ে যাবে? ৭১ এই নির্যাতন কি আসলে দায় মুক্তি পেয়ে যাবে? বিষয় তো এরকম না। আসলে জামাত ইসলামীর আজকে যেটা মনে হয়েছে যে ধরনের তারা যেভাবে আসলে বিষয়টাকে নিচ্ছে, এমনকি আমি এখানে আসিফ মাহমুদকে পর্যন্ত বলতে, আরে আসিফ নজরুলকে পর্যন্ত আমি বলতে চাই ওনার যেটা করা উচিত হয় নাই। উনি এই বিচারকে ন্যায় বিচার হিসেবে বলে এইটার অর্জনের জন্য আসলে জুলাই বিপ্লবীদেরকে তাদের প্রশংসা করতে চেয়েছেন। তো জুলাই কি কেবলমাত্র জামাত শিবিরের লোকজনের আসলে জুলাই? যে ছেলেটা মুক্তিযুদ্ধের পক্ষের, যে ছেলেটা এর আগে জামাত ইসলামের বিচার চেয়েছে, সে আসলে জুলাইয়ের ছিল না? তার অংশ কি আসলে জুলাই থেকে বাদ হয়ে যাবে? তার মানে এই রকমের আসলে অতি উৎসাহী কথাবার্তা বলা এবং এই প্রক্রিয়ার মধ্যে যে সমস্ত ত্রুটি আগে ছিল এখনও সেই ত্রুটিকে রেখে একটা ঐতিহাসিক দায় মুক্তি দেওয়ার চেষ্টা করা তো ঠিক হবে না। এটা বাংলাদেশ থেকে আসলে ক্ষতকে দূর করবে না। বাংলাদেশ থেকে ক্ষতকে দূর করার পথ হচ্ছে সত্যিকারের বিচার, সত্যিকার অর্থে ট্রান্সপারেন্ট, ন্যায়পরায়ণ এবং পক্ষপাত মুক্ত বিচার করতে হবে। আমি যদি বিচারের পক্ষে যাই, আমি যদি ক্ষমতায় থাকি এবং কাউকে মুক্ত করার কিংবা কাউকে দায়ী করার এই রকমের পক্ষ যদি নেই, এই পক্ষ যদি দেখা যায়, তাহলে বিচার সঠিক হওয়ার পরেও আসলে এটা সঠিক বিচার হবে না। সঠিক বিচার তখনই হয়, ধরেন আমাদের রায়ের একটা বড় রকমের ম্যাক্সিম আছে যে কেবলমাত্র বিচার করলে হয় না, ন্যায় বিচার কেবলমাত্র করার বিষয় না, ন্যায় বিচার যে হয়েছে এটা দেখাইতে হয়। তাহলে আসলে অপরাধীরা ভয় পায়, এটা প্রতিষ্ঠিত করতে হয় সমাজে। না হয়তো ধরেন আপনি যদি জানেন যে কেউ অপরাধী, তাকে শাস্তি দিয়ে দিলে তো হবে না, রেপ দিয়ে দিত এর আগে। অনেকে মানুষ তো মিষ্টিও খাওয়াইছে, তো সেগুলির প্রতিবাদ করা হয় কেন? করা হয় কারণ সমাজে একটা ন্যায্যতাকে প্রতিষ্ঠিত করার আইনসঙ্গত একটা পদ্ধতি আছে, সে পদ্ধতিটা আপনি অনুসরণ করেন কিনা। জামাত ইসলামীর যদি আসলে কেউ নির্দোষ থাকে, নিশ্চয়ই তার, অথবা যার হওয়ার কথা হচ্ছে 5 বছরের জেল, তাকে যদি আপনি মৃত্যুদণ্ড দেন, তাহলে কি এটা ন্যায় বিচার হবে? আবার যার আসলে 5 বছরের জেল হওয়ার কথা, তাকে আপনি বেকসুর খালাস দেবেন, তাহলে কি এটা ন্যায় বিচার হবে? এটা হবে না। এই রকমের যেটা এর আগের আওয়ামী লীগ সরকার যেটা করেছে, বিচারকে নিয়ে যেটাকে রাজনীতির বিষয়ে পরিণত করেছে, এই সরকারের এটা করা উচিত না। জি, একটু সৌরভের কাছে একটু জানতে চাই, বাম গণতান্ত্রিক জোটের নেতারা বিবৃতি তুলে প্রশ্ন করেছেন বর্তমান সরকারের সময়ও বিচার বিভাগ কি স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে? একটু আপনার কাছে জানতে চাই। না, প্রশ্ন তো করতেই পারে, এবং বন্ধু হাসনাত কাইম তো স্পষ্টভাবে বলেছেন যে তখনকার বিচার প্রক্রিয়ায় যেমন অনেক ত্রুটি ছিল, এখনও অনেক ত্রুটি। বিশেষ করে যিনি আসামি পক্ষের আইনজীবী ছিলেন, তিনি রাষ্ট্রপক্ষের আজকে প্রধান আইনজীবী। এটি তো নৈতিকভাবে হতে পারে না, আইনি হয়তো বাধা না থাকতে পারে, এটি প্রশ্ন। পরবর্তীকালে এই রায়ের পর স্বাভাবিকভাবে যে কোনো রায়ের পক্ষে বিপক্ষে যে কেউ মতামত দিতে পারেন। আদালত, সেটা আদালত অবমাননার মধ্যেও পড়ে না। আমরা ঢাকা এবং রাজশাহীতে কি দেখলাম? প্রতিবাদ করতে গেছে, তাদের উপর হামলা করেছে। তাহলে তো যারা হামলা করেছে তারাই তো দেখালেন যে তারা এটাই চেয়েছিলেন। সুতরাং এখানে ন্যায় বিচারের চেয়েও প্রশ্ন হচ্ছে যে তার দলীয় স্বার্থ, তার আদর্শিক স্বার্থ, তারা যেটা করেছে, এবং মানে সেই শাহবাগেই তারা আবার সমাবেশ করেছে। যাক, এর মধ্যে একটা ঐতিহাসিক বাস্তব সত্য স্বীকার করে নেওয়া হয়েছে। এই শাহবাগী মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চ হয়েছিল, জনগণ একত্রিত হয়েছিল। আজকে তো আওয়ামী লীগ কোথাও নেই। আমরা যদি ধরে নেই যে আওয়ামী লীগ এই বিচারকে রাজনৈতিক কাজে ব্যবহার করেছে, আজকে তো আওয়ামী লীগ নেই, কিন্তু তারপরও মানুষের মধ্যে, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখুন, আপনি মাঠে দেখুন যে এই প্রশ্নটি এসেছে। এবং আপনি যে বাম গণতান্ত্রিক জোটের প্রশ্নের কথা বললেন, প্রশ্ন তো উঠবে, এবং অনেক, শুধু রায়ের মধ্য দিয়ে কিন্তু ইতিহাসের সব প্রশ্নের মীমাংসা হবে না। ইতিহাসের প্রশ্নের মীমাংসা হবে তখনই
যখন ইতিহাসে যে একটা রিকনসিলেশন বা একটা পুনরেকত্রীকরণ, আমরা যে একসঙ্গে চলার যে মানসিকতা, পুনর্মিলন, সেটি হতে পারে একমাত্র দক্ষিণ আফ্রিকায় হয়েছে। যদিও আমরা শুনেছিলাম এই সরকারও একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন করে এরকম একটা উদ্যোগ নিয়েছেন, এবং সেটি ওই উদ্যোগের কথা যেদিন বললেন সেদিনই দেখলাম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো। এখানে হাসান ভাই আছেন যে আইনজীবী এবং একই সঙ্গে দলের নেতা, যে একটা সত্তাকে নিষিদ্ধ করা যায় কিন্তু তার কার্যক্রমকে কি নিষিদ্ধ করা যায়? মানে সত্তা নিষিদ্ধ হতে পারে, কার্যক্রম স্থগিত হতে পারে, কার্যক্রম যে কোনো বিধিনিষেধ জারি হতে পারে, কিন্তু আমরা এমন একটা ভাষা ব্যবহার করলাম, সেটা আইনের ভাষায় কি বলে সেই প্রশ্নটাও আছে, যে কোনো দলের এই দলটি নেই, নিষিদ্ধ, কিন্তু এর কার্যক্রম, দলটি না থাকলে তো কার্যক্রমে নিষিদ্ধ থাকে। আবার সেখানে যে কি বলে, আচ্ছা কার্যক্রম নিষিদ্ধ করেছে তো বলছি, সেটা লুকোচুরি। কার্যক্রম নিষিদ্ধ করেছে কি, এটা সিদ্ধান্তটা হচ্ছে আইনে, আদালতের মাধ্যমে, আদালতে সিদ্ধান্তের আগ পর্যন্ত না, আমি বলছি আদালতকে এখতিয়ার দেওয়া হয়েছে দলকে নিষিদ্ধ করা যাবে। এখন ধরেন আগে থেকে আপনি ধরে নিয়েছেন যে আদালত নিষিদ্ধ করবে, সুতরাং আমি এই আদালতের রায় পর্যন্ত আমি এর কার্যক্রম বন্ধ করলাম। যদি আদালত নিষিদ্ধ না করে, আদালত কি করবে সেটা তো কোনো ব্যক্তি হিসেবে আমিও জানি না, নির্বাহী বিভাগেরও জানার কথা না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আদালতকে প্রভাবিত করার না, এই প্রশ্নটা তো আসবে, আপনি আদালতকে একটা এখতিয়ার দিয়েছেন। এখন আদালতকে এখতিয়ার দেওয়া মানে যেমন কোনো ফৌজদারি দণ্ডবিধিতে মৃত্যুদণ্ডের বিধান আছে, আপনি ধরেই নিতে পারেন না যে মৃত্যুদণ্ডই হবে বিশেষ ব্যক্তির বা বিশেষ অভিযুক্তের, কিন্তু আপনাকে এখানে ধরে নিয়েছেন যে হ্যাঁ আদালত আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ করবে, তার আগে আমরা আদালতের রায় পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ করলাম। মানে আইনি প্রশ্নটি তো ওঠা স্বাভাবিক। বাম গণতান্ত্রিক জোটও যে প্রশ্ন তুলেছেন, আমি মনে করি প্রশ্ন উঠবে, আওয়ামী লীগ আমলেও এই প্রশ্ন উঠেছে। এখন তখন যদি নীরব থাকে কেউ, সেটাই যেমন অন্যায়, আজকে যদি কেউ নীরব থাকে সেটাও অন্যায়। জি, একটু প্রিন্স ভাইয়ের কাছে একটু জানতে চাই, ৭১ প্রসঙ্গে জানতে চাই। আজকে এবং গতকাল রাতেও আসলে এই বিশেষ করে রায়ের পরে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে, তার মধ্যে রাজশাহী, চট্টগ্রাম এবং কয়েকটি জায়গায় যারা প্রতিবাদ জানিয়েছিল রায়ের, এটিএম আজহারকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে, তাদের আবার আজকে আমাদের তারুণ্যের সমাবেশ থেকে ছাত্র দলের প্রেসিডেন্ট এটার প্রতিবাদ জানিয়েছে, নিন্দা জানিয়েছে। জি, দোষী সাব্যস্ত যারা দোষী তাদের বিচার দাবি করেছে, হামলাকারীদের আপনারা শাস্তি জানিয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই যে মুক্তিযুদ্ধ এবং ৭১ ইস্যুটা আওয়ামী লীগ বেশি ব্যবহার করেছে, এটি সত্যি, এবং এই সময় বা বিভিন্ন সময় আপনাদের অনেকে বলছেন যে এটি দিয়ে আসলে দেশের মধ্যে এক ধরনের বিভাজন তৈরি করা হয়েছিল বা রাজনীতিতে এক ধরনের বিভাজন তৈরি করা হয়েছে। তার মানে কি এই যে ৭১ বা এই যে যুদ্ধাপরাধের ইস্যু আবার এখন যে নতুন করে আলোচনায় আসলো, এটিও কি এক ধরনের সেই বিভাজনকে উস্কে দেয় কিনা? দিতে পারে। আসলে ৭১ আমাদের মানে জাতীয় গর্ব, এটা আমাদের মানে গর্বের বিষয়, এবং আমরা সারা বিশ্বে মাথা উঁচু করে বলতে পারি আমরা বাংলাদেশকে রক্তের বিনিময়ে স্বাধীন করেছি, এবং সেই স্বাধীনতা অর্জন হয়েছে বহু কষ্ট, নির্যাতন, নিপীড়ন, মা বোনদের ইজ্জত, বহু শহীদের বিনিময়ে এটা অর্জিত হয়েছে। তো এইটার সাথে অন্য কিছুর তুলনা চলে না, এবং এটাকে নিয়ে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ যেভাবে অপব্যবহার করেছে, সে অপব্যবহারও মানুষ আশা করে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত খোলামেলা এবং খুবই তারা উদার, সেখানে বাড়াবাড়ি কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি বাংলাদেশের মানুষ পছন্দ করে না। তো সেই জন্য মুক্তিযুদ্ধকে নিয়ে বাড়াবাড়ি করা বা অপব্যবহার করার পরিণতি কি হয় বাংলাদেশের মানুষ দেখেছে। আবার এই একই কার্ড আপনি কেউ যদি খেলে, তার পরিণতিও তো সেই একই। তার মানে কি ৭১ মুক্তিযুদ্ধ মানে নাই হয়ে যাবে কিনা, বা আমরা ভুলে যাব কিনা? কেন নাই হবে? যুদ্ধাপরাধের ইস্যু ৭১ ছিল, আছে, থাকবে। ৭১ আমাদেরকে পথ দেখায়, ৭১ আমাদেরকে উদ্দীপনা দেয়, ৭১ আমাদেরকে দেশপ্রেমের একটা বিরাট একটা উদ্দীপনা দেয়। তো সেখানে ৭১ কেন নাই হবে?
71 অবশ্যই থাকতে হবে। এবং আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের সমাবেশে যেটা উনি বলেছেন যে 71 থেকে 24 এই সমগ্র আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র এবং ন্যায় বিচার থাকবে, এবং একটা এমন একটি সমাজ ব্যবস্থা থাকবে যেখানে বৈষম্য থাকবে না, বৈষম্যহীন রাষ্ট্র আমরা গড়তে চাই। 71কে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আজকে দেখেন দুর্ভাগ্যজনক হতে সত্য যে বর্তমানে যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে যে 71 না 24, এইটা তো একটা অহেতুক একটা এইটা নিয়ে আসা হচ্ছে। 71-এর জায়গায় 71, 24-এর জায়গায় 24। 71-এর চেতনায় তো 24 হয়েছে। 71-এর যে আকাঙ্ক্ষা ছিল, 24-এর যে আকাঙ্ক্ষা এক এবং অভিন্ন, কিন্তু সেটা 71 এবং 24-কে একই পাল্লায় মাপা যাবে না, এটা বাস্তবতা। আজকে এইসব কথা বলে বাংলাদেশে নতুন ধারার রাজনীতি বা নতুন বন্দোবস্তের নামে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা একটা ভয়ানক ব্যাপার। আজকে তো আকাশে বাতাসে আমরা অনেক কিছু শুনতে পাই, আমি জানি না এটা সত্যতা কতটুকু বা আমার বলা কতটুকু ঠিক হচ্ছে। আজকে আমরা এমন এমন ষড়যন্ত্রের কথা শুনতে পাই যে একটা দেশে বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে আপনার গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে অনৈক্য, বিভক্তি সৃষ্টি করে এবং পরিকল্পিতভাবে মানে সেনাবাহিনী যে অথবা অন্যান্য যে আপনার যে রাষ্ট্রশক্তি আছে তাদের সাথে সরকারের একটা অনেক দূরত্ব সৃষ্টি করে এই যে এই সরকারের চরিত্রটাই নাকি পাল্টে দিতে চায়। কি বলে বিপ্লবী সরকার গঠন করতে হবে, যে সরকারের মেয়াদ থাকবে না, 5-7 বছর ধরে তারা চলবে। আমি জানি না এটা সত্যতা কতটুকু, কিন্তু আকাশে বাতাসে কিন্তু একটা জিনিস ভাসছে। আমরা তাদের যারা যদি এইটা কেউ চিন্তা করে থাকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে 71-এর যে চেতনা, সেই চেতনার আলোকে 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তা ধারণ করে আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করব। বাংলাদেশে অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেটা আগামী ডিসেম্বরের মধ্যেই হতে হবে। এই জন্য সরকার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে তারুণ্যের সমাবেশে খুব স্পষ্টভাবে এবং কড়াভাবেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এবং হবে, এবং সেই জন্য সকলকে তিনি নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আজকে। এবং সেই জন্যই আমরা বলি যে আজকে এই নির্বাচন নিয়ে যে টালবাহানা, নির্বাচন নিয়ে অস্পষ্টতা তৈরি করা, নির্বাচন নিয়ে কোনো কথা না বলা, আবার বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন। কেন ডিসেম্বর থেকে জুন? সরকার কি কোনো ব্যাখ্যা দিয়েছে এটা কেন তারা করতে চায়? সেটা বলেছে, সংস্কারের একটি ব্যাখ্যা তারা দিয়েছে যে 10 মাস তাহলে কি হলো? সংস্কারের নামে 10টা মাস আমরা কি সময় নষ্ট করলাম? এই সময়ের কি কোনো দাম নাই? এই সময়ের সাথে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি তারা তৈরি করেছে। আপনার করিডোর, আপনার বন্দর আপনার তুলে দেওয়ার কথা এখানে এসছে, আপনার এখানে অন্য দেশের হস্তক্ষেপের কথা এসছে, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ব্যাপার এসছে, এবং যেটা নিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা এটা নিয়ে রিয়্যাক্ট করেছে এবং যথার্থভাবেই করেছে। আজকে একমাত্র নির্বাচিত সরকারের অনুপস্থিতিতেই কিন্তু এই অস্থিরতা এবং এই ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু হবে। সেই জন্য সবার আগে প্রয়োজন ডিসেম্বরের মধ্যে নির্বাচন। জানুয়ারি থেকে জুন নির্বাচনের কোনো সময় নয়, বরং তো ওই জানুয়ারি থেকে জুনের কথা বলে নির্বাচনকে অনিশ্চিত এবং আরো প্রলম্বিত করার একটা চক্রান্ত বলে আমরা সংস্কার প্রসঙ্গে একটু জানতে চাইবো অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমের কাছে। বিরতির পরে আমি এসে একটু জানতে চাই, তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনা। ফিরতে চাই অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, একটু আপনার কাছে জানতে চাই, রয়টার্স বলছে অধ্যাপক ইউনূস যে ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সংস্কারের অগ্রগতি ধীর গতিতে চলছে। একই সাথে পাশাপাশি আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সংস্কারের যেমন ধীর গতি নিয়ে প্রশ্ন আছে, রাজনৈতিক সংস্কারের একটি দাবি ছিল, সেটি বা কতটা দ্রুত গতিতে চলছে? প্রথমত কোনোটাই আসলে দ্রুত গতিতে চলছে না। রাজনৈতিক সংস্কারের আলাপটা আমরা তুলতেই পারিনি। রাষ্ট্রের সংস্কারের যে আলাপগুলি ছিল তার দুইটা জায়গা হচ্ছে প্রধানত। একটা আমরা বলতাম যে আসলে রাষ্ট্রের সংস্কারটা প্রধানত সংবিধান সংস্কারের উপরে নির্ভর করে, কারণ সংবিধান যদি সংস্কার না হয়, প্রাতিষ্ঠানিক অন্যান্য সংস্কার হলে আমাদের এখানে এই সংস্কারগুলি পরবর্তীতে আসলে আবার আগের জায়গায় চলে আসে। কারণ প্রধানমন্ত্রীর কাছে যে ক্ষমতাটা থাকে, তিনি আসলে যা ইচ্ছা করেন, রাষ্ট্রের বাকি জিনিসগুলি ওইভাবে আসলে পুনর্বিন্যস্ত হইতে থাকে। এমনকি সংবিধানে সংস্কার করার পরেও, ত্রয়োদশ সংশোধনী, আপনার সংবিধান সংস্কার করার পরেও, কয়েক দফা নির্বাচন করার পরেও শেখ হাসিনা যখন মনে করছে যে আর
তত্ত্বাবধায়কের দরকার নাই। এটা আদালত এবং পার্লামেন্ট দুইটাই কিন্তু এটাকে নাই করে দিয়েছে। আমার কাছে মনে হয় যে আমরা এই জায়গাগুলিতে ঠিকমতো ফোকাস করতে পারি না। আমরা প্রথম থেকে ওনাদের বলছিলাম প্রায়োরিটি ঠিক করা এবং পলিটিক্যাল পার্টিগুলিকে আস্থায় নেওয়া, পলিটিক্যাল পার্টিগুলির সাথে র্যান্ডম বসা এবং অনেক বেশি পরিমাণে বসা, সেই জায়গাগুলিতে ওনাদের আসলে ফোকাসটা ওইভাবে আমরা পাই নাই। না পাওয়ার কারণে বিলম্ব হয়েছে, বিভিন্ন রকমের রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলির মধ্যে পরস্পরের প্রতি সন্দেহ বিশ্বাস তৈরি হয়েছে, ওনাদের কার্যকলাপ সম্পর্কে সন্দেহ তৈরি হয়েছে এবং তাতে আসলে সংস্কার আজকে প্রায় একটা পরিত্যক্ত প্রকল্পের মতো হয়ে গেছে। তার মানে কি যে সংস্কারের কথা ওনারা বলছেন, যে কারণে নির্বাচন দেরি হবে বলছেন, সেখানেই তাদের ওনারা দুইটা কথা আমাদের সাথে দুইটা কথা বলছিলেন। আর বলে একটা হচ্ছে সংস্কারের কথা বলছিলেন, আর একটা উনি আমাদের সাথে বলছিলেন যে ওনারা একটা ভালো নির্বাচন করতে চায়, কিন্তু একটা ভালো নির্বাচন করার জন্য যে ধরনের প্রশাসনিক কাঠামো থাকা দরকার, পুলিশ, আর্মি কিংবা আসলে প্রশাসন, তার যে ধরনের আসলে এদের উপরে সরকারের যেরকম কন্ট্রোল থাকার কথা, উনি মনে করেন যে আওয়ামী লীগকে ব্যান করার পরে সেটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও। অতএব এইটা নিয়েও ওনারা শঙ্কিত। এরকম আমাদের সাথে যখন আলাপ হয়েছে তখন এই দিকটা উনি বলছেন দুইটা জিনিস, একটা হচ্ছে সংস্কার আর একটা বলছেন যে একটা ভালো নির্বাচন ওনারা করতে চান। সৌরভের কাছে একটু জানতে চাই একটু ভিন্ন প্রসঙ্গে, কুড়িগ্রামের আকাশে ভারতের ড্রোন দেখা গেছে এবং অব্যাহত পুশিন চলছে, মানে এটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? ভারতের সাথে আমাদের সম্পর্কের যে অবনতি, তারই প্রতিফলন হিসেবে? সম্পর্ক তো এক ধরনের বেশ টানাপোড়েন বললেও এখন কম বলা হবে, কারণ একটার পর একটা ভারত ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে তেমন প্রতিবাদ নেই, কিন্তু এর আগে দু একটি ঘটনায় আমরা দেখেছি যে বেশ তড়িৎ প্রতিবাদ জানানো হতো, আপত্তি জানানো হতো, কিন্তু বেশ নীরব। রাজনৈতিক দলগুলো এক ধরনের, আমরা রাজনৈতিক এই ডামাডোলের মধ্যে থাকায় রাজনৈতিক দলগুলোও কিন্তু এদিকে খুব দৃষ্টি দিচ্ছে না। এই ধরনের প্রতিদিনই পুশিন হচ্ছে। এখন পুশিনের বিরুদ্ধে কেউ একটা বিবৃতি দিলেন বা কেউ সেমিনারে কথা বললেন, সেটাই কি যথেষ্ট? বাংলাদেশের মানুষ যে একাট্টা এবং এটা যে আন্তর্জাতিক রীতিনীতি, যে কূটনৈতিক রীতিনীতি বা দুই বন্ধুপ্রতিম রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, সেক্ষেত্রে যে এটি মারাত্মক ক্ষতিকর, মারাত্মক এই ধরনের পদক্ষেপ, সে কথাটা জোরালোভাবে বলা। যেমন বাংলাদেশের যখন সংখ্যালঘু নির্যাতন এবং ইত্যাদি নিয়ে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম নানাভাবে প্রচার চালাচ্ছিল, তখন কিন্তু সরকারের মধ্য থেকে বেশ তোড়জোড় ছিল। কিন্তু এবারে জানি না যে কেন এটি নেই। এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে হ্যাঁ, আমরা বলবো যে যদি আমাদের নাগরিক হয় আমরা নেব, কিন্তু সেটা কূটনৈতিক চ্যানেলে করতে হবে, আনুষ্ঠানিকতা সম্পন্ন করে, মানে যেটা অন্য দেশে করে। এখন আমি মনে করি যে এই ব্যাপারে প্রধান উপদেষ্টা তো ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন, তারপর কিন্তু পরিস্থিতি এগোয়নি, বরং এক ধরনের টানাপোড়েনটা আরও বেড়েছে। তো এক্ষেত্রে তার এই সরকার এখানেও কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যখন দূরত্ব তৈরি হলো, অন্য যে কোনো যারা বাংলাদেশের ভালো চান না তারা কিন্তু এই সুযোগটা নেবে। সুতরাং এক্ষেত্রেও কিন্তু সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সমর্থন পাওয়া। আবার রাজনৈতিক দলগুলোরও তাদের নৈতিক দায়িত্বও কিন্তু এ ব্যাপারে, কারণ এই যে মানুষগুলো আসছে, ধরে নিলাম বাংলাদেশেরই, যাতে এভাবে কি পাঠাতে পারে বা পাঠানো উচিত। এর আগে আমরা তো দেখলাম যে ভারতীয় জেলেরা বাংলাদেশে আটকা পড়েছে, আবার বাংলাদেশের জেলেরা, এবং এক ধরনের মানে কী বলে, কূটনৈতিকভাবেই তাদেরকে ফেরত দেওয়া বা ফেরত আনার ব্যবস্থা করা হতো। এভাবে একটা ধরেন দেশের সার্বভৌমত্বের কথা বলি আমরা, জাতীয় মর্যাদার কথা বলি, এটা তো জাতীয় মর্যাদার জন্য খুবই মানে কী বলে এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। এক ধরনের আমাদের যে জাতীয় গৌরব সেটা ক্ষুণ্ণ হয়। কিন্তু সরকারের লোকজন এটা বোঝে না। এখন সব কিছুই রাজনৈতিকভাবে দেখা উচিত না, কূটনৈতিক মানে এই যে দ্বিপক্ষীয় সমস্যাটা দ্বিপক্ষীয়ভাবে দেখা, অথবা ভারতের অন্য যারা ভারতকে প্রভাবিত করতে পারে। অনেক ক্ষেত্রে তো আমরা বলি যে অনেক ক্ষেত্রে আমরা চাই যে তাহলে যুক্তরাষ্ট্র এখানে কোনো ভূমিকা পালন করতে পারে কিনা, কারণ এটা বন্ধ হওয়া উচিত। ভারত পাকিস্তান যুদ্ধ তো 3 দিনের মধ্যে ট্রাম্প বন্ধ করে দিলেন। তার মানে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে
এতটুকু মনোযোগ পাওয়ার মতো নয় যে এরকম দিনের পর দিন পুশিন চলছে, কেউ প্রতিবাদ করছে না। জি, ইমরান সালি প্রিন্স, একটু আপনার কাছে জানতে চাই, আজ আপনি করিডোরের কথা বলছিলেন, সে প্রসঙ্গে আজকে এর আরেকবার জনাব মির্জা আব্বাস তার একটি অংশই আমি বলছি, তিনি স্টারলিংক আনা হচ্ছে আরাকান আর্মির জন্য, এটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আমরা দেখেছি যে স্টারলিংক তো নেপাল, ভুটান সহ অনেকগুলো রাষ্ট্রেই রয়েছে। এর আগেও অভিযোগ রয়েছে যে 93-তে যখন সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার ফ্রি সুযোগ ছিল, সেটি বিএনপি নেয়নি, এখন এটা অসত্য কথা, নেয়নি, সেটির একটি অভিযোগ রয়েছে। তো এই যে এখন আবার স্টারলিংককে দেখা হচ্ছে যে আরাকান আর্মির সুবিধার জন্য, দেখুন স্টারলিংকের ব্যাপারটা কিভাবে এখানে আসলো কিভাবে, এবং আমি একটু বলি, একটু প্রথম আমাকে যে প্রশ্নটা করেছিলেন আওয়ামী লীগ সরকারের বিষয় টেনে নিয়ে এসে বলছেন মির্জা আব্বাসের বক্তব্য এই সরকারের যে পচন ধরেছে, শুধু আমি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একজন মানে বিশ্বব্যাপী তার পরিচিতি রয়েছে, আমরা তাকে সম্মান করি, অসম্মান করি না, উনি তো প্রধান উপদেষ্টা। তো স্টারলিংক যে আনা হলো, এটার মালিকানা কেন ওনাকে নিতে হবে? গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিকমকে কেন নিতে হবে? আবার মানে এই যে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসসি, যেটা বিকাশ বা নগদের মতো, কেন সেটা সমাধান সার্ভিস লিমিটেড, সেটা গ্রামীণ টেলিকমকে নিতে হবে, ওনার প্রতিষ্ঠানকে? কেন আপনার গ্রামীণ বিশ্ববিদ্যালয় ওনার নামে অনুমোদন নেওয়া হলো? কেন আপনার গ্রামীণ লেট মি সে আমাকে বলতে দেন, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস, যেটা আদম ব্যবসা, জনশক্তি রপ্তানি, সেই লাইসেন্সও তাকে নিতে হলো? আদম ব্যবসা তাকে করতে হবে? আপনার যেটা আপনার গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা আগে ছিল 25%, সেখানে এখন 10% কমিয়ে আনা হলো। কার সভাপতিত্বে মিটিং করে? ওনার সভাপতিত্বে মিটিং করে এটা করা হলো। সেখানে 15% গেছে ব্যাংকের প্রতিষ্ঠাতার কাছে, মানে ওনার কাছে গেছে, আর বাকি 10% সরকারের কাছে আছে। কেন এটা এই সময় করার প্রয়োজন হলো? কেন আপনার গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকার কর মওকুফ করা হলো? এগুলি তো প্রশ্নবিদ্ধ ব্যাপার। প্রধান উপদেষ্টা তো সরকারের প্রধান নির্বাহী, তাকে বা তার প্রতিষ্ঠানকে তো এখানে ব্যবসায়িকভাবে লাভবান করা সরকারের তো কোনো কাজ না। এগুলো করে উনি জেনে হোক বা না জেনে হোক, এগুলো করে ওনাকে বিতর্কিত করা হচ্ছে, ওনার সরকারকে বিতর্কিত করা হচ্ছে, এবং এই প্রশ্নগুলো আসছে যে আওয়ামী লীগের সরকারের মতোই এরা আপনার এই যে ভাগ বাটোয়ারা এবং নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য তারা করে নিচ্ছে। আরও কিছু তথ্য আছে, এগুলি আমরা প্রমাণ সাপেক্ষে আমরা জাতির সামনে এগুলো উপস্থাপন করব। তা আজকে শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকা মালিক হচ্ছে, আর আসিফ মাহমুদের পিএস আপনার 385 কোটি টাকার মেরে দিল বলে খবর বেরিয়েছে। তো এইটার সাথে ওটার পার্থক্য কি? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। হ্যাঁ, এটা তো শেখ হাসিনাও বলেছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার পিয়ন তো হেলিকপ্টারে ঘুরতো, তো আসিফ মাহমুদের পিএস হেলিকপ্টারে ঘুরতো কিনা জানি না, তবে তারা এখন হেলিকপ্টারের জায়গার সিট পেলে উঠে যায়, কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র মারা যায় তার জানাজায় যাওয়ার তাদের কোনো সুযোগ হয়। জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।